হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স ম্যাথস কিওর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চঞ্চল ঘোষের যে ম্যাথ প্র্যাকটিস বুকটি আছে সেখানকার নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যে অঙ্কটি আছে সেই অঙ্কে আসা যাক। প্রথম অঙ্কটি ছিল 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো। চারটে অপশান দেওয়া ছিল 272, 200, 211, 199। তো বলেছিল কি 60 এবং 75, তাহলে ফার্স্টে লিখব 60 থেকে 75-এর মধ্যে। এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, মৌলিক সংখ্যাগুলো কী কী আছে? 61 আছে, আর কী কী পাবো? 67 পাবো, আর কি পাবো? 71 পাবো, আর 73 পাবো। তো এদের যোগফলগুলো বার করতে বলেছে, তাহলে এদের যোগফলগুলো কী কী হবে? এদের যদি চারটে যোগ করে দিই আমরা, কী কী পেয়ে যাব? 7 আর 3 আর 1 4, 4 আর 7 11, 11 আর 1 12, 12 2 বসিয়ে দিলাম, হাতে হাতে 1 থাকছে, 7 7 14 আর 1 15, 15 আর 6 21, 21 6 27। তাহলে অ্যান্সার কত হবে? 272। দুয়ের দাগের অঙ্কটি দেখো। দুয়ের দাগের অঙ্কটিতে কি বলা আছে? দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি হবে। তাহলে কি বললাম? দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে হবে। তো দুটো সংখ্যা কি দেওয়া আছে তো আমাদের জানা নেই, তাহলে সংখ্যা দুটো আমি আগে ধরে নিই, এক্স একটা সংখ্যা আর একটা সংখ্যা ওয়াই। তো তাদের গুণফল দেওয়া আছে কত? 128। তাহলে হচ্ছে এক্স গুণ ওয়াই আমরা কত পেয়ে যাব? 128। আর তাদের ভাগফল কত দেওয়া আছে? 2, তাহলে এক্স বাই ওয়াই কত পেয়ে যাচ্ছি? 2। এবার একটা কাজ করা যাক, এই দুটো গুণ করে দিই। এই দুটো গুণ করলে কি পাই? এক্স গুণ ওয়াই মানে এক্স ওয়াই গুণ এক্স বাই ওয়াই। তাহলে সমান সমানের এপারে যেহেতু গুণ করেছি, তাহলে সমান সমানের এপারেও গুণ করতে হবে, মানে বাম পক্ষ আর ডান পক্ষ দুদিকেই গুণ করতে হবে। তাহলে 128 আর 2 ছিল, ওই জন্য কী লিখলাম? 128 গুণ 2। এই ওয়াই ওয়াই তাহলে কী হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। কী 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 পড়ে আছে দেখো, এক্স আর এক্স পড়ে আছে। তো দুটো এক্স গুণ করলে কত? এক্স স্কোয়ার। এটা গুণ করলে কত হয়? 128-এর সাথে কত গুণ করছি? 2 গুণ করছি। 128-এর সাথে যদি 2 গুণ করে নিই কত হয়? 256 হবে। তাহলে এখান থেকে আমরা এক্স কী পেয়ে যাচ্ছি? এক্স পেয়ে যাচ্ছি √256। তার মানে কত? 256 রুট কত হয়? 16 হয়। তাহলে এক্স পেয়ে যাচ্ছি কত? 16। তো এখানে দেখো, এবার এখানে বসিয়ে দাও যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত ছিল? 2 ছিল। তাহলে এক্স কত পেয়ে গেলাম? 16 পেয়ে গেলাম। ওয়াই নিচে থাকলো ইকুয়াল টু 2। এখান থেকে আমরা ওয়াইটা কত পেয়ে যাচ্ছি? 16/2। 16/2 করলে কত হয়? 8। তাহলে সংখ্যা দুটো কী কী পেয়ে গেলাম? একটা সংখ্যা পেলাম হচ্ছে 16, এক্স ইকলস টু 16 বার হয়েছে, আর একটা সংখ্যা ওয়াই ইকলস টু কত হলো? 8 বার হলো। তাহলে বড় সংখ্যাটা কত? নিশ্চয়ই 16 হবে। তাহলে দুইয়ের দাগের যে অঙ্কটি ছিল তার অ্যান্সার 16 হবে। আচ্ছা, তিনের অঙ্কটা আসা যাক। দেখে যে অঙ্কটি ছিল, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? চারটে অপশান দেওয়া ছিল 964, 784, 992 আর 996। তো তিনের দাগের অঙ্কটি দেখো। তাহলে কী কী সংখ্যা দেওয়া ছিল আগে দেখি? 10, 12 আর 15। তাহলে ফার্স্টে কী করব? 10, 12, 15-র লসাগুটা বার করব আমরা। 2 দিয়ে করি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15টা 15 রেখে দিলাম এখন। 5 দিয়ে করি 1, 6, 5 3 15। এটাকে আবার যদি 3 দিয়ে করি কত হয়? 1, 2 আর 1। তাহলে লসাগু কত পাচ্ছি আমরা? 5 দুগুণে 10, 3 10-এ 30, 30 দুগুণে 60। তাহলে লসাগুটা কত পেয়ে গেলাম? 60। এবার দেখো 3 অঙ্কের অঙ্কটিতে কি বলে দেওয়া ছিল? বলে দেওয়া ছিল যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 999। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? তাহলে কি 3 অঙ্কের যে কোনো একটা বৃহত্তম সংখ্যা যদি বলি, তাহলে সেটা কত হয়? 999 হয়। তো 999-এর কাছাকাছি কোন সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 60-এর যে গুণিতকগুলো দেখো, 60-এর সাথে যদি তুমি 15 গুণ করো কত হয়? 900 হয়। 60-এর সাথে 16 গুণ করে দেখো, 960 হয়। 60-এর সাথে যদি 17 গুণ করে দিই তাহলে কত? 960 প্লাস 60, তাহলে কত হয়ে যাচ্ছে? 0, 6 6 12 2, হাতে 1, তাহলে হচ্ছে কত হয়ে যাচ্ছে? 1020 হয়ে যাচ্ছে। কিন্তু আমার কি বলেছিল? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 999 হয়। তাহলে 999-এর মধ্যে কে কে আছে দেখছি? 960টা সব থেকে কাছাকাছি আছে। তাহলে এই 960টা, তাহলে আমাদের কোনটা নিতে হবে? এটা নিতে হবে। এবার অঙ্কে বলে দেওয়া আছে দেখো, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তার মানে
যে সংখ্যাটা আমরা কী পেলাম 960 পেলাম, আর যেহেতু 4 ভাগশেষ থাকবে বলে দিয়েছি, তার সাথে কী করতে হবে 4 যোগ করে দিতে হবে, তাহলে কত হবে 964 অ্যান্সার হবে। আবার বলছি ফার্স্টে সংখ্যাগুলো লসাও করে নিতে হবে। এবার যেহেতু বলে দিয়েছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কী জানি 999, তো 999-এর কাছে কোন সংখ্যাটা আছে সেটা বার করতে হবে। সেটা বার করতে গেলে এই লসাগুর গুণিতক বার করতে হয়। তো আমরা দেখতেই পাচ্ছি যে 60-এর সাথে যদি 15 গুণ করি 900 হয়, পরপর গুণ করে করে দেখতে হবে। 60-এর সাথে 16 960 চলে আসছে, 60-এর সাথে 17 গুণ করলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না যেহেতু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছিল। আর 999-এর কাছে বৃহত্তম সংখ্যা দেখতে পাচ্ছি 960টাই আছে, তাহলে 960টা চুজ করলাম, আর 4 যেহেতু অবশিষ্ট থাকবে তাহলে 960 প্লাস 4 করলে 964 হবে। আচ্ছা, 4-এর দাগে যে অঙ্কটি আছে দেখো, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36 বলে দিয়েছে। আচ্ছা, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? তাহলে কি অঙ্কটা কি বলেছে, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36 আর বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত, এটা বার করতে হবে। 4টা অপশন দেওয়া আছে। তো দেখো 6টা ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে ব্যাপারটা কি, ধরে নাও ফার্স্ট একটা সংখ্যা চুজ করে নিলে, যা ইচ্ছা এক্স ধরে নিলে, তাহলে ক্রমিক সংখ্যা পরপর হয়, মানে 1 2 3 4 এইভাবে যায় আর কি। তাহলে এক্সের পরের সংখ্যা কত হবে, x+1, এরকম করে x+2, এরকম করে কত দূর হবে, 6টা বলেছে, তাহলে x+5 পর্যন্ত যাবে। যেহেতু এখানে x ছিল ফার্স্টে, তাহলে x+5 পর্যন্ত যাবে। 6টা যদি বার করি, তাহলে ফার্স্ট 3টে যোগফল অঙ্কে বলে দিয়েছে কত, 36, তাহলে x+1 প্লাস x+2, ফার্স্ট 3টে কে কে আছে, এই 3টে আছে, তাহলে এই 3টে যোগফল আমরা লিখলাম, এটা কত বলে দিয়েছে 36। দেখো x+x করলে কত হয় 3x, আর 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3টাকে সমান সমানের উপরে পাঠিয়ে দিয়েছি, তাহলে 36 মাইনাস 3 হয়ে যাচ্ছে। 36 মাইনাস 3 করলে কত হয় 33 হয়। তাহলে এখান থেকে আমরা x ইকস টু কত পেয়ে যাচ্ছি, 33/3 11। এবার কি বলছে, বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 11, এক্স সব থেকে ছোটো সংখ্যা তাহলে কি এক্স ছিল, আর সব থেকে বড়ো সংখ্যা কে ছিল x+5, তাহলে এই দুটো দেখো এবার, এক্স তো কত এসছে 11, কী চেয়েছে আমার সব থেকে ছোটো সংখ্যা সব থেকে বড়ো সংখ্যার যোগফল, তাহলে 11টা সব থেকে ছোটো সংখ্যা হলো, সব থেকে বড়ো সংখ্যা কী হয় x+5 মানে কত হয় 16, তাহলে এতে যোগ করো, তাহলে 6 এর 7 আর 1 এর 2, তাহলে কত হলো অ্যান্সার 27 অ্যান্সার হবে। পরের অঙ্কটিতে আসে দেখ, 5-এর থেকে যে অঙ্কটি আছে দেখো, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য তা হলো, বলে 4টা অপশান দেওয়া আছে। তাহলে কি ফার্স্টে পূর্ণবর্গ সংখ্যা, এখানে একটা জিনিস মনে রাখবে যে 5-এর থেকে অঙ্কটায় কি বলেছে, পূর্ণবর্গ বার করতে হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা বার করতে হবে। তো সংখ্যা 3টে ফার্স্টে যেটা বলে দিয়েছে সেটা লিখি 16 24 আর 32, এতে লসাগুটা বার করি, 2 দিয়ে করলে কত হচ্ছে 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 12 দুগুণে 24, 2 দিয়ে করলে 16 দুগুণে 32, 4 দিয়ে করে দাও, 4 দুগুণে 8, 4 3 12, আর 4 4 16, আবার 2 দিয়ে করলে 1 3 2, তাহলে এখানে লসাগুটা আমরা কি পেয়ে যাচ্ছি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 4 24 96। এবার দেখো 96কে তুমি একটু ভেঙে দেখো, 96কে ভাঙলে 2 দিয়ে যদি ভাঙি 48, 4 দিয়ে ভাঙলে 12, 4 দিয়ে ভাঙলে 3, তো এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা এখানে দুটো 4 আছে, কিন্তু 3 দুগুণে 6 মানে হচ্ছে 4 × 4 × 6 পাচ্ছি আমরা, তো এখানে দুটো 4 আছে ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু একটা 6 আছে, তাহলে একটা 6 কি আমাদের কম আছে, তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হলে আমাদের কি করতে হবে, 96 পেয়েছি আমরা লসাগু, তাই তো 96-এর সাথে 96কে ভাঙলে যেহেতু 4 গুণ 4 গুণ 6, তাহলে 96কে পূর্ণবর্গ করতে হলে তাহলে আর একটা কী গুণ করতে হবে, 6 গুণ করতে হবে, এক্সট্রা একটা 6 গুণ করতে হবে, তবেই তো পূর্ণবর্গ সংখ্যা হবে। অঙ্ক বলেছে কি পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে, তাহলে এর সাথে 6 যদি গুণ করে দিই তাহলে কত, 96 গুণ 6 করলে কত হয়, 6 6 32, 6 6 36, 36-এর 6 হাতে 3, 6 9 54 আর 3 57, 6 6 36-এর 6 হাতে 3, 6 9 54 3 57, তাহলে হচ্ছে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা কত হবে 576। আবার বলছি অঙ্কটি, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাহলে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য, তাহলে ফার্স্টে আমাদের 16 24 32-এর লসাগুটা পেয়ে গেলাম। এবার দেখছি 96 কি পূর্ণবর্গ সংখ্যা, এটা ভেঙে দেখছি না 96 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা এখানে একটাই 6 আছে, তাহলে নিশ্চয়ই এখানে আরেকটা 6 গুণ করতে হবে, 6 গুণ করলে তবে এটা পূর্ণবর্গ হবে। তাই 96-এর সাথে 6 গুণ করলে আমরা কি পাচ্ছি, 6 6 36-এর 6 হাতে 3, 6 9 54 3 57, মানে 576টা অ্যান্সার হবে।
ছয়ের থেকে যে অঙ্কটা আছে দেখো, একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে কি বলেছে, একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা এক্স ধরে নাও তুমি, 63 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষটা তুমি পেয়ে যাচ্ছে হচ্ছে 45। আর সেই সংখ্যাকে মানে এক্সটাকেই 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, এটা আমাদের বার করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো কেমন করব দেখো, ফার্স্টে কী বলেছে, 63 দিয়ে ভাগ করলে এক্স ভাগশেষ থাকে 45, তাই 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বার করতে হবে। তো আমরা কী করব, 63কে এই 21 দিয়ে ভাগ করলে যেহেতু বলেছে, তাহলে 21 গুণিতক আকারে লিখি, 21 গুণ 3 লেখা যাচ্ছে, এটা 63 হয়। এবার এই ভাগশেষটা দেখো, ভাগশেষটাকে আমরা কী করব, যেহেতু বলেছে 21 দিয়ে ভাগ করলে, তাহলে এটা 21 দিয়ে কতবার ভাগ করা যায়, 21 গুণ 2 করলে কত হয়, 42 হয়। তাহলে 42 হয়ে গেলে প্লাস 3 করতে হবে, তাহলে আবার, তাহলে এখানে কত করে দিলাম, +3। তাহলে যেটা প্লাস করলাম তার মানে সেটা ভাগশেষ থাকবে। আবার বলছি দেখো, 63 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকে বলেছিল, প্রশ্ন বলে দেওয়া ছিল 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করব, যেহেতু 63টাকে 21 গুণিতক আকারে ফার্স্ট লিখবো, তাহলে 21 গুণ 3 21 63 হয়, লিখলাম। তারপর ভাগশেষটার দিকে দেখো 45 আছে, 45কে 21 গুণিতক আকারে লিখি আগে, লেখা যায় কিনা দেখি, 21 দুগুণে 42 পর্যন্ত হচ্ছে, তাহলে 3 আরও বেশি এক্সট্রা হচ্ছে, তাহলে যেটা এক্সট্রা হচ্ছে সেটা ভাগশেষ, তাহলে +3 ভাগশেষ। একটা উদাহরণ দেখাচ্ছি, ধরো বলেছে যে একটা সংখ্যা 4 15 দিয়ে 4কে মানে 4 দিয়ে 15 ভাগ করছি আর কি, সোজা কথা, 4 দিয়ে 15 ভাগ করলে দেখো কত হয়, ভাগশেষ কত থাকে, 4 3 কত হয় 12, তাহলে 3 ভাগশেষ থাকছে। একটা উদাহরণ দিচ্ছি, 4 দিয়ে 15 ভাগ করলে 4 3 যেহেতু 12 হয়, 3 ভাগশেষ থাকছে। আচ্ছা বলেছে ধরো 2 দিয়ে ওই 15টাকে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে 2 দিয়ে যদি করতাম তাহলে কত, 7 দুগুণে কত হয়ে যেত, 14 হয়ে যেত, 1 ভাগশেষ থাকতো। তাহলে দেখো এই অঙ্কটা আর ওটা কিন্তু সিমিলার, পুরো সিমিলার জিনিস, ভালো করে দেখো। ফার্স্টে কী বলেছিল, 4 দিয়ে ভাগ করেছি 3 ভাগশেষ, এখন 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ তুমি হয়তো জানো না এটা, তাহলে কী করবে, 4কে ফার্স্টে আমি 2 এর গুণিতক আকারে লিখলাম, তাহলে কি 2 গুণ 2 3 ছিল, তো 3কে এবার 2 এর গুণিতক আকারে লিখতে গেলে কী করতে হবে, 2 গুণ 1 প্লাস 1, তাহলে এইটা ভাগশেষ। দেখো এখানে 1 ভাগশেষ এসছে, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। পরের অঙ্কটা দেখো, 7 দাগের যে অঙ্কটা ছিল, 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। কি বলছে, 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। আচ্ছা এই ধরনের অঙ্কটা আমরা কীরকমভাবে করবো দেখো, ফার্স্টে কী করবো কি, 8 আর 9 লসাগুটা বার করে নাও। 8 আর 9 লসাগু কত হবে, তো করা যাচ্ছে না, তো 72 হবে, বোঝাই যাচ্ছে। এবার কি বলছি, 160-এর নিকটবর্তী, তাহলে 72-এর গুণিতকটা বার করি আগে। তাহলে 72-এর গুণিতক কত হয়, 72 একে তো 72 হয়, সবাই জানে, এটা তোমরাও জানো, 72 দুগুণে কত, 144। 160-এর নিকটবর্তী এটাই হবে, 160-এর কাছাকাছি যেহেতু, কেন 72-এর সাথে 3 যদি গুণ 3 গুণ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 7 21, 216, এটা 160-এর থেকে কাছাকাছি হচ্ছে না, 144টাই আমাদের হচ্ছে। এবার অঙ্কে কি বলে দিয়েছে ভালো করে দেখো, অঙ্কে বলেছে 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে। তাহলে কী বার হলো আমাদের, 144টা আমরা পেয়েছি, আর 3 যেহেতু ভাগশেষ থাকছে, তাহলে কী করব, 144-এর সাথে ভাগশেষটা যোগ করে দেবো, তাহলে কত, 147। তাহলে আবার বলছি, দুটো সংখ্যা অঙ্কটা বলা ছিল যে 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। তাহলে ফার্স্টে কী করবো, 8 আর 9-এর লসাগুটা কত বার করবো, 8 আর 9-এর লসাগু তো 72 এসছে আমাদের, এই যে, তো 160-এর নিকটবর্তী, তাহলে 72-এর গুণিতকগুলো বার করি, 72 একে 72, 72 দুগুণে 144, যেহেতু 144টা 160-এর কাছাকাছি নিকটবর্তী, তো আর বলেছে কি 3 অবশিষ্ট থাকবে, তাহলে 144টা পেলাম আমরা, তার সাথে তাহলে কী করবো, 3 যোগ করে দেবো, যেহেতু 3 অবশিষ্ট ছিল, তাহলে কত হবে, 147 হবে। আচ্ছা ঠিক আছে, পরের অঙ্কটা আসছে যাক, 8-এর দাগের যে অঙ্কটি ছিল, দেখো বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা খুবই সহজ অঙ্ক একদম, তো 45কে ভাঙলেই হয়ে যায়, 5 আর 9, আর 9কে ভাঙলে তো 3 3 হয়, তাহলে দেখো এটা ভেঙে কী কী পেলাম, 5 গুণ 3 গুণ 3, পূর্ণবর্গ করতে গেলে একটা ডবল আসতে হবে আর কি, দেখো দুটো 3 এসছে, এখানে কি একটা 5 এসছে, তাহলে এর সাথে কী করবো, আর একটা 5 গুণ করে দেবো,
তাহলে আমাদের কি গুণ করতে হবে এটার ক্ষেত্রে? একটা 5 গুণ করে দিলেই এটা পূর্ণবর্গ হয়ে যাবে। আবার বলছি 45কে ভাঙলে এখানে এবার দুটো 3 এসছে, তাই 3কে নিয়ে কোনো সমস্যা নেই, দুটো করে আসতে হবে আর কি। একটা 5 আছে যেহেতু, তাহলে আরেকটা 5 গুণ করে দিলেই অঙ্ক হয়ে যাবে। এটা সহজ অঙ্ক ছিল। পরের অঙ্কটা আসা যাক। পরের অঙ্কটা দেখো 9 থেকে যে অঙ্কটি ছিল, বলেছিল যে 8*357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টারটা কত হবে সেটা বার করতে বলেছে। তো সংখ্যাটা দেখো ফার্স্টে 9 থেকে যে অঙ্কটা বলছি, সংখ্যাটা ছিল কি 8*357। আচ্ছা, এই সংখ্যাটা বলে দেওয়া আছে কি যে 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, ফার্স্টে আমরা বলি তাহলে আমাদের কি বার করতে হবে, যে এই স্টারটা কত হবে সেটা বার করতে হবে। আচ্ছা, তার অঙ্কটা করার আগে একটা জিনিস বলে দেওয়া যাক, যে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কি করে বুঝবো? 11 দ্বারা কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? যদি সংখ্যাটির বিজোড় ঘরে যে অঙ্কগুলো আছে, বিজোড় ঘরে কোন অঙ্কগুলো আছে, তা এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলি বিজোড় ঘরে কে কে আছে, এটা আছে, এটা আছে, আর এটা আছে, এদের যোগফল। তাহলে বিজোড় ঘরের যোগফল থেকে কি জোড় ঘরের যোগফল, জোড় ঘরে কে কে আছে, এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা জোড় ঘরে আছে আর এটা আছে, কেননা দেখো 2-এর ঘরে কে আছে, স্টার আছে, 4-এর ঘরে কে আছে, 5, তাহলে জোড় ঘরে কে কে আছে, স্টার আর 5 আছে। তাহলে জোড় ঘরের যোগফল লিখেছি, জোড় ঘরের যোগফল এই দুটো যদি বিয়োগ করে আমরা 0 পাই, অথবা 11 এর গুণিতক, কি বললাম, 0 অথবা 11 এর গুণিতক যদি পাই, তাহলে আমরা বলতে পারি এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আবার বলছি 11 দ্বারা বিভাজ্য কখন হয় কোনো সংখ্যা, তার নিয়মটা বলে দিচ্ছি আগে, যে বিজোড় ঘরের যোগফল আর জোড় ঘরের যোগফল দুটো বার করে নেবে ফার্স্ট, বার করে তাদের বিয়োগ করবে, বিয়োগ করলে যদি 0 আসে অথবা 11 এর গুণিতক আসে, তখন আমরা বলতে পারবো যে এটা 11 দ্বারা বিভাজ্য বলতে পারবো আমরা। তো দেখো এখানে বিজোড় ঘরের যোগফলটা আগে বার করে নাও ফার্স্টে। তাহলে বিজোড় ঘরের যোগফল কি 8, 3 আর 7 আছে, তাহলে বসাও 8 + 3 + 7, ঠিক আছে। আর হচ্ছে বিজোড় ঘরের যোগফল, জোড় ঘরের যোগফল কে কে আছে, দেখো স্টার আর 5 ছিল, এই যে স্টার আর 5টা আছে, তাহলে স্টার আর 5 দুটো যোগ, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 7 আর 3 10 আর 1 18, আর এটা কত, এটা যা আছে তাই থাকলো। তাহলে এই দুটোর বিয়োগ করলে, এই 18 বিয়োগ এটা করলে যদি 0 অথবা 11 এর গুণিতক আসে, তখন তো আমরা বলতে পারি যে 11 দ্বারা বিভাজ্য এটা। তাহলে দেখো সাজিয়ে লিখি একটু, 18 বিয়োগ স্টার + 5, তাহলে স্টারের জায়গায় কী কী বসালে 0 অথবা 11 এর গুণিতক আসে, একটু বুঝিয়ে বলছি, সময় নিয়ে দেখো একটু। দেখো স্টারের জায়গায় যদি 13 বসিয়ে দাও, মানে 13 + 5, তাহলে কত, 18 বিয়োগ 18 করলে এটা কত চলে আসছে, 0 চলে আসছে না, 18 বিয়োগ 13 + 5 করলে 18, 0, তাহলে একটা অ্যান্সার হতে পারে 13, এটা একটা অ্যান্সার হতে পারে। আবার দেখো 11 এর গুণিতক, 11 এর গুণিতক মানে কি, 11 গুণ 11, মানে 11 হতে পারে, 11 গুণ 2 22 হতে পারে, এর পর এবার হতে পারে। তো ফার্স্ট দেখছি 11 আনা যায় কিনা, আমরা একটু লক্ষ্য করে দেখছি যে 11 আসতে পারে কি না। দেখো কী ছিল, 18 বিয়োগ স্টার + 5, তাহলে এখান থেকে 11 আনতে গেলে স্টারের জায়গায় কত বসাবো, দেখো 18 বিয়োগ, যদি আমরা স্টারের জায়গাটায় 2 বসিয়ে দিই, 2 + 5, ঠিক আছে, দেখো কত হয়, 18 বিয়োগ 11 করলে কত হয়, সরি 18 বিয়োগ 7 করলে কত হয়, 11 হয়। তাহলে 11টাতে 11-এর একটা গুণিতক তো 11 হবেই, কারণ 11-এর সাথে 1 গুণ করলে তো 11 হয়। তাহলে কি বললাম, 0 আসতে হবে অথবা 11 এর গুণিতক, 11 এর গুণিতক ফার্স্ট গুণিতক কি, 11ই তো হয়, 11 1 11, তাহলে স্টারের জায়গায় যদি 2 বসিয়ে দাও, দেখো 2 + 5 করলে কত হয়, 7, তাহলে 18 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 11 হয়, ঠিক আছে। তাহলে দুটো অপশন হতে পারে, একটা হচ্ছে 13 হতে পারে, আর একটা হচ্ছে এই যে স্টারের জায়গায় কত বসিয়েছি, 2 বসিয়েছি যেহেতু, তাহলে এইটা একটা অ্যান্সার হতে পারে। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে 30 আর একটা 2। এবার দেখো অপশানে, তোমাদের দেখো অপশানে দেওয়া আছে যে 4 1 3 2, আর যেহেতু 13 অপশানে দেওয়া নেই, তাহলে 13 লেখার দরকার নেই, দুইটা তো অপশানে আমরা পেয়ে যাচ্ছি একটা, তাহলে দুইটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার 10-এর দাগের অঙ্কটাতে আসা যাক। 10-এর দাগের যে অঙ্কটা ছিল, দেখো দুটি সংখ্যার যোগফল 12.1/2 এবং বিয়োগফল 3.1/2 হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে আবার বলছি, দুটো সংখ্যার যোগফল 12.1/2 আর দুটো সংখ্যার গুণফল 3.1/2 হলে সংখ্যা দুটোর যোগফল। তো সংখ্যা দুটো আমাদের জানা নেই, সংখ্যা দুটো ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, ঠিক আছে, তাদের যোগফলটা কত বলে দিয়েছে, এটা যোগফল বলে দিয়েছে 12.1/2, আর বিয়োগফল কত, এক্স বিয়োগ ওয়াই করলে আমরা পেয়ে যাচ্ছি 3.1/2,
ঠিক আছে, এটা কাজ করে ভেঙে নাও, এটা 12×2 = 24, 25/2, আর এটা হচ্ছে তোমার 3×2 = 7, 7/2। তাই দুটো পেয়ে গেলাম। দেখো এই দুটো যদি যোগ করে দিই, যোগ করে দিলে কি পেয়ে যাবো, 2x পেয়ে যাবো না, যেহেতু y আর yটা কেটে যাচ্ছে, তাহলে 2x ইকুয়ালস টু, তাহলে সমান সমানের বাম পক্ষ যদি যোগ করি, এটাও এদিকেও যোগ করতে হয় ডান পক্ষ, তাহলে কি হবে 25/2 প্লাস 7/2। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, 2x ইকুয়ালস টু, এখন দেখিনি, এলসিএম করলে 2, 25-এর সাথে কত 32, তাহলে 2x ইকুয়ালস টু কত পেয়ে গেলে 16। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কত পেয়ে গেলে 8। ঠিক আছে, x ইকুয়ালস টু কত পেয়ে গেলাম 8। এবার দেখো যে কোনো একটা বসিয়ে দাও, ফার্স্ট এই যে ছিল না যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 25/2, তো এটা আগে লেখো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 25/2। x কত এসছে 8 এসছে, তাহলে x এর জায়গায় 8 বসিয়ে দাও, প্লাস ওয়াই সমান সমান 25/2, এখান থেকে ওয়াই ইকুয়ালস টু 25/2 মাইনাস 8। তো এটা যদি করি 2 লসাগু, এটা করলে কত 25 বিয়োগ 16, 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9 হচ্ছে, তাহলে কত হচ্ছে 9/2। এটা যদি পয়েন্টের ভাগ করি, 4 দুগুণে 8, 10, পয়েন্টের জন্য 0, তাহলে 4.5 আসছে। কত আসছে 4.5। দেখো তাহলে এক্স কি এলো 8, আর ওয়াইটা তাহলে কত পেলাম 4.5। দেখো এত বড় অঙ্ক করার তো দরকার নেই, আমি বোঝানোর জন্য এত বড় অঙ্ক করলাম। তো তোমরা ডাইরেক্ট যখন এরকম দুটো সংখ্যা বলে দেবে আর তাদের যোগফল আর বিয়োগফল বলে দেবে, ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, যে এক্স ইকুয়ালস টু হবে, বা বড় সংখ্যাটা হবে আর কি, বড় সংখ্যা, দেখো কি বলছি, বড় সংখ্যাটা যেটা হবে সেটা কি হবে, দেখো কত ছিল, যোগফলটা ফার্স্টে লিখবে, যোগফল কত 12×1/2 প্লাস বিয়োগফলটা কত ছিল 3×1/2 বাই 2। এটা করলে বড় সংখ্যা বার হয়ে যাবে। আর ছোট সংখ্যাটা কী বার হবে, ছোট সংখ্যাটা কী করে বার পাবো আমরা, ওটা বিয়োগ করে দেবে 12×1/2 বিয়োগ 3×1/2 বাই 2। তাহলে কী বললাম, এত বোঝানোর জন্য, অঙ্কটা কীভাবে এসছে সেটা দেখানোর জন্য এত বড় করে দেখালাম, কিন্তু পরীক্ষার সময় তো এত টাইম থাকে না আর কি এত ক্যালকুলেশন করার। তো একেবারে ডাইরেক্ট বড় সংখ্যা ইকুয়াল টু, কেন না দেখো বড় সংখ্যা ইকুয়াল টু কী বললাম, এই যে দেখো কী এসেছিলো, এইটা প্লাস এটা বাই 2 হয়ে গেছিলো, এই যে 2টা যেহেতু এবারে গুণ হিসাবে ছিল, এবারে আসলে 2 হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি 12×1/2 প্লাস 3×1/2 বাই 2। এটা করে দিলে বড় সংখ্যাটা পেয়ে যেতাম, আর ছোটো সংখ্যাটা পেতে গেলে আমাদের কী করতে হতো 12×1/2 মাইনাস 3×1/2 বাই 2। আর এই ধরনের যে অঙ্ক যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে আর কি, তাহলে এটা করে দেয়, সব থেকে ভালো হবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এটা করে দিলে বড় সংখ্যা ছোটো সংখ্যা পেয়ে যেতাম। এবার দেখো অঙ্কটা আসে যাক, অঙ্কটা কী বলেছিল, যে সংখ্যা দুটো আছে তাদের গুণফল, তাহলে 8 আর 4.5 এর গুণ করলে কত হয়, দেখো 36 হবে অ্যান্সার। 4 8 32, আর 0.5-এর সাথে 8 গুণ করলে আরও 4 পাবো, 32 আর 4 36 হবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর কি, পরের ভিডিওতে আমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যে সকল বন্ধুরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।